ভোলা শহরের অদূরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা মাঝের চর ও চরমদনপুর। চর দুইটিতে হাজার হাজার মানুষের বসবাস। তবে ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ও চিকিৎসা সেবার দিক থেকে অনেকটাই পিছিয়ে তারা। সাথে যুক্ত হয়েছে নদী ভাঙনের ভয়াবহতা। এতে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি ঘাটের চিত্র এটি। ঝুঁকিপূর্ণ ট্রলারে মাঝের চর ও চর মদনপুরে যেতে পাড়ি দিতে হয় উত্তাল মেঘনা। প্রতিদিন এভাবেই প্রাণের ঝুঁকি নেন হাজারো মানুষ। আধুনিক যোগাযোগের ছোঁয়া না পেলেও ভরসা এই নৌপথ। এখানে মনে করেন যে আমরা টাইম টু টাইম আসতে পারি না, যখন তাদের সময় তারা তখন ট্রলার ছাড়ে, ঠিক আছে, আমাদের মন মতো আমরা আসতে পারি না চাইলে। টাইম অনুযায়ী আপনার ধরেন সকাল 7টা বাজে ছাড়ে, এটা ফার্স্ট খাওয়া, ঠিক আছে। তারপরে আপনার নেক্সট টাইম খাওয়া 10টা, তারপর 12টা, তারপরে 3টা, তারপরে আপনার 5টা, তারপর লাস্ট এখান থেকে যায় 7টা। খেয়া বাড়াবার জন্য মানুষ অনেকক্ষণ আসিয়া দাঁড়া থাকতে হয়, কারণ খেয়া টাইমলি ছাড়ে না। একটা লোক ইচ্ছা করলে তার জরুরি প্রয়োজন, সে ইচ্ছা করলে বলা যাওয়ার তার পক্ষে সম্ভব না, কারণ খেয়া টাইম ছাড়া তারা খেয়া ছাড়বে না। নিয়মিত 2 থেকে 3 ঘন্টা পর পর সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে এই ট্রলারগুলো। স্বাভাবিক সময়ে নদী পারাপারের সময় লাগে 40 মিনিট। তবে বৈরী আবহাওয়ায় তা হয়ে ওঠে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ। জরুরি প্রয়োজনে রোগী বা সাধারণ মানুষ অনেক সময় নদী পার হতে না পেরে পড়েন মৃত্যু ঝুঁকিতে। বর্ষার যে স্রোত, আমাদের এই স্রোত দিয়ে এই কাঠবটিতে আইতে খুবই সমস্যা। যেরকম এই বটিতে একটা লাইফ জ্যাকেট নিয়ে একটা বয়া নাই, কিন্তু আমার মূলত সমস্যা যে নদীর স্রোত যে কোনো টাইমে যে কোনো একটা দুর্ঘটনা করতেই পারে। যেরকম শিশু বাচ্চা আছে, মহিলারা আছে, বৃদ্ধ পুরুষ আছে, এরা এতে খুবই সমস্যা। খাল পারাপারে ভরসা ভাঙাচোরা সাঁকো, জোয়ারে কখনো কখনো ভরসা হয় নৌকা, সেটিও সবার নাগালের বাইরে। রাস্তাঘাট তো ডুবিয়ে যায়, এত মাথা উবি পানি হয়। এই পানির মধ্যে দিয়ে আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হয়। যাদের নাও আছে এরা হয়তো নাও দিয়ে আসা যাওয়া করতে পারে, কিন্তু কেউ যে নাও নাই এ বড় চলতে ভীষণ কষ্ট হয়। সম্প্রতি মাঝের চর এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নদী ভাঙনের ফলে ইতিমধ্যে বিলীন হয়েছে 2টি প্রাথমিক বিদ্যালয়, একটি সাইক্লোন শেল্টার ও একটি কমিউনিটি ক্লিনিক সহ বেশ কয়েকটি সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়ি। কবলে পড়ছি। এখন নদী যেভাবে ভাঙতেছে আমাদের দিকে থাকার সম্ভব না। এখন আমাদের ওদিকে জায়গা আছে, যদি আমাদের কোনো একটা ব্যবস্থা করা দেওয়া হইতো অনেক ভালো হইতো। দেখেন কিল্লায় অনেক মানুষজন আছে, আমাদের ঘরে যে কিল্লায়, আমরা কিল্লায় থাকি, আমাদের কোনো নিজস্ব কোনো জায়গা নাই, কারণ আমরা কোথায় যাব? এইটা নদীর স্রোত বাড়ছে, ওই যে ওদিকে চর কাটছে, বালু কাটিয়া উঠিয়ে লয়ে গেছে, যার কারণে হোতাইয়া সাইয়া এই নদীটায় আমাদের ভাঙ্গিয়া ফিরিয়া ভাঙিয়া করছে। অনেক কিরাত আছি, কই যাই সেই কথা কইতে না, নিরুপায় আমরা নিরুপায়। এই দোকান ফাটলে কই যাই, আমরা তো এই ধরেই চলি। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে কমে এসেছে শিক্ষার্থীর সংখ্যা। হতাশায় শিক্ষার্থীরা, আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ওই ফেরত স্যারে আসে, 2 সময় স্যারে আয় না, আবার বেশিরভাগই স্যারে আইয়ে, আর একটু কি 2 সময় আয় না। প্রতিদিনই আঙ্গুরে ফাড়া দেয়, অনেক প্লেনে ফাড়া ফাড়ে না, আবার অনেক প্লেনে ফাড়ে। 4 তারিখে পড়ছি, ছাইরা দিছি, এনে স্কুল নাই, কিছু নাই। তারপরে মনে করেন স্কুলে আইতে যাইতে অনেক কষ্ট, রাস্তা নাই, ঘাট নাই, সব নদী লয়ে গেছে। তার জন্য মানে কোনো প্রাইমারি স্কুল নেই, কিছু নেই, যা ছিল সব ভাঙচুর হয়ে গেছে নদী। এখন বাচ্চা কাচ্চা করে শিক্ষা পড়ালেখা করতে অনেক কষ্ট হয়, বাচ্চারা পানি দিয়ে স্কুলে যাইতে পারে না, রাস্তাঘাট কিছুই নাই। বিদ্যালয় থাকলেও শিক্ষক আর অবকাঠামো ঘাটতি প্রকট। ইতিমধ্যে মাঝের চরে নদী ভাঙনের কবলে পড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে, ব্যাহত হচ্ছে পাঠদান। আসলে আমাদের শিক্ষকের স্বল্পতা, শিক্ষক কম থাকার কারণে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে অনেকেই কষ্ট হয়ে যায়। তারপরে দ্বিতীয় সমস্যা হলো আমাদের শ্রেণীকক্ষ কম। শ্রেণীকক্ষ আমরা যদি 1 শিফটে ক্লাস চালিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় শহর অঞ্চলের জন্য। তৃতীয় সমস্যা হলো আমাদের পাঠদানে আমরা যতটুকুই যাই করি, কিন্তু আমাদের ফলাফলের উপস্থিতি অনেক সময় সরে যায়, মানে আবহাওয়ার পরিস্থিতির কারণে। যেমন এই কয়েকদিন আগে অমাবস্যার কারণে প্রচুর জ্বর ছিল,
যাওয়ার কারণে বাচ্চারা আসতে খুবই কষ্ট হয়েছে। এই স্কুলের মাঠে পানি জমে ছিল, প্রায় 1 হাঁটু আমাদের ফ্যান বেঞ্চিস। বাচ্চারা যখন জোয়ার পানি থাকে, যখন অন্য কোথাও আছে সাঁকো নাই বা কোনো রাস্তা নাই, ওরা বাচ্চারা আসতে অনেক অসুবিধা হয়। ওই সময় বাচ্চার উপস্থিতিটা কম থাকে স্কুলে। এই পাঠদানের এটুকুই সমস্যা থাকে। আবার শিক্ষকেরও আমাদের অনেক থাকে। শিক্ষক যেমন আমাদের 4 জন শিক্ষক ছিলাম আমরা, এটা প্রথম থেকে স্কুলের মানে সূত্র থেকে আমরা 5 জন শিক্ষক ছিলাম। তো অন্য স্কুলের শিক্ষক মানে ডেপুটেশনে অন্য কোথাও চলে যায় বা বদলি হয়ে চলে যায়, তখন আবার আমাদের স্কুল থেকে ওইখানে ঘাটতি পূরণ করে, মানে আমরা শিক্ষকের ঘাটতি হয়ে যায়। আমাদের স্কুলটা নদী বিলীন হয়ে গেছে। নদী গর্ভে বিলীন হওয়ার পরে এখন আমরা এই 3 তলা ঘূর্ণিঝড় 3 তলার উপরে আমরা স্কুল চালাইতেছি। ছাত্রছাত্রী আসতে কষ্ট, যাই হোক এইভাবে আমরা চালাইতেছি আর কি। এখন আমাদের বিল্ডিং স্কুলটা ওই পূর্ব দিকে নিয়ে কোথাও শিফট করার দরকার। সেখানে আমাদের স্কুলটা ওইদিকে হলে আমাদের ছাত্রছাত্রী পড়ালেখার জন্য সুবিধা হবে। চরগুলোতে চিকিৎসা সেবার অবস্থাও নাজুক। বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক থাকলেও বেশিরভাগ সময় থাকে তালা মারা। ডাক্তার আসে মনে করেন 15 দিন পরে আসে, 20 দিন পরে আসে, কিংবা 1 মাস পরে আসে। তাই আমাকে এনে অনেক লোক আছে, মনে করেন ঠিক রকম ট্রিটমেন্ট চলে না। তাই আমাকে লোক যদি অসুস্থ হয়ে যায় গিয়ে আমরা বলা ছাড়া অন্য কোথায়ও যাইতারি না। আর এখন ধরেন আমার একটা নাতিন আছে অসুস্থ, আজকে বিদায় করছি এই বলা। আমাকে ক্লিনিক আছে, একটা নামে ক্লিনিক আছে, ডাক্তার আইয়ে না, সময় সময় আইয়ে, সময় সময় আইয়ে না। ডাক্তারের ওষুধ কোনো রকম দেয়, কোনো একটা দেয় কি নাফা দেয়, আর ইয়া করছে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, আর ভিটামিন হলে 2-1 সাইডে ওষুধ দেয়, আর কোনো কিছু দেয় না। আমরা ঠিক মতন ভালো অবস্থায় আমাকে ইয়া দেয় না, ঠিক মতন ওষুধ দেয় না। ডাক্তার আসে না, ডাক্তার 6 মাসের বেশি ডাক্তার আসে না, রুগী আয়া ফিরিয়ে যায়। ডাক্তার আসে না, ওষুধ পায় না, রুগী কষ্ট পাইতে আছে। এই আর কি আমরা এই কষ্টের মধ্যে আসি। আমরা ওষুধ ধরে নিতে পারি না, খাইতাম পারি না, এই কষ্টে আছি আমরা। তো 3 মাসের বেশি টালা মারা ধুয়ে যায়, আসে না হেরা, রুগী আয়া ফিরিয়ে যায়। নেই কোনো চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ। গুরুতর অসুস্থ হলে যেতে হয় দূরের উপজেলা হাসপাতালে। ক্লিনি মিলিনি আছে, থাকলে কি লাগবে ওষুধ তারা আমাকে দেয় না, আসে না ঠিক মতন। হেরে বললে বলে পানি বাতাস আসতে পারি না বৃষ্টির জন্য, তারপরে বেদর ওষুধ আনে না। আনতাম কইলে ওষুধ এই মাসে আনুম না, সামনের মাসে আনুম, আনতে পারি না, কষ্ট। তো আমরা কিনে খাওয়া লাগে, আমরা কি আর সরকারি কোনো ইয়ে ভাই চরে এমনি এটা ছাড়া আর কোনো ক্লিনিক না, একটা ছিল ওটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন ওটা তো কোনো একটা পায় না, এটাতেই আসে। 6 মাস পর্যন্ত ক্লিনিকটা বন্ধ আছে, ডাক্তার ঠিকমতো আসে না। এই চরগুলোতে শত শত মহিষ পালন করে উৎপাদন করা হচ্ছে দুধ, যা যাচ্ছে জেলা শহরে। আমরা এই শহরে আমরা গরু টরু পালি, বৈষ্ঠস পালি, এগুলো অনেক টাকা আয় হয়। এই অনেক দুধ হয়, দুধ বলা অনেক জায়গায় যায়, মিলিমিটারে যায়, অনেক ওই উন্নতি হয়েছে আমরা এই শহরে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত মহিষের দুধের টক দই এই চর থেকে আসা মহিষের দুধের উপরেই নির্ভরশীল। মহিষ পালন ও কৃষিকাজ করে ভাগ্য বদল করেছেন এখানকার শত শত মানুষ। এই চরে মহিষ আমরা হাজার হাজার মহিষ আছে আমাদের হাজার হাজার, আমাদের 700-800 মহিষ আছে, আরও লোক আছে, তাদের আছে, আমাদের আছে 700-800। অনেক টাকা লাভবান হয়েছি, আমরা অনেক লাভবান আছি। জেলার প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন বিদ্যালয়ের সমস্যার সমাধানে কাজ করছেন তারা। সম্প্রতি আমাদের ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে 2টি বিদ্যালয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এর আগে অবশ্য আমরা বিদ্যালয়ের ভবন দুটিকে নিলামে বিক্রয় করতে পেরেছিলাম। ওই বিদ্যালয়টির কার্যক্রম এখন নিকটবর্তী আশ্রয়ণ প্রকল্পে এবং আশ্রয়ণ প্রকল্পের যে টিন শেড গৃহবাস ওখানে পরিচালিত হচ্ছে। বিদ্যালয় দুটো হলো কাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্য রামদাসপুর। তো স্বাভাবিকভাবেই এই বিদ্যালয়ের দুটো নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গিয়েছে। আমাদের উপজেলা থেকে এই বিদ্যালয় দুটো সাময়িকভাবে পরিচালনার জন্য মেকশিপ গৃহ নির্মাণের জন্য অধিদপ্তরে তারা প্রস্তাব প্রেরণ করেছে। আমরা আশা করছি যে এই নূতন গৃহ নির্মাণ হলে বা নূতন ভবন নির্মাণের পূর্ব পর্যন্ত যে সময়টা, এই সময়টা শিক্ষকদের আমরা আন্তরিকভাবে কাজ করতে বলেছি। জনবল সংকট ও চরের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বললেন সিভিল সার্জন। আমাদের যে মদনপুর ইউনিয়ন দৌলতখান উপজেলার, এটা একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, হাট্টরিস এরিয়া। এখানে এই ইউনিয়নে 3 জন স্বাস্থ্য সহকারী থাকার কথা, সেখানে মাত্র 1 জন স্বাস্থ্য সহকারী টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ওখানে 2টা কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে 2 জন সিএসসিপি আছে, সেখান থেকে তারা নিয়মিত সেবা দিচ্ছেন।
তবে সেক্ষেত্রে তাদের যে আইটেম, যেখানে আমাদের যে 22টা আইটেম ঔষধ আছে সেখান দিয়ে তারা সেবা দিচ্ছেন, এবং ওখানে আসলে কোনো ডাক্তার নাই, শিবিরে ওখানে সেবা দিচ্ছে এবং একজন স্বাস্থ্য সহকারীর মধ্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে যদি আমাদের স্বাস্থ্য সহকারী আরও 2 জন, আমাদের নিয়োগ প্রক্রিয়া চলমান, যদি 2 জন স্বাস্থ্য সহকারী দেওয়া হয় তাহলে স্বাস্থ্য সেবাটা আরও ভালোভাবে হবে ইনশাল্লাহ। চরের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তারা জানেন যে মেঘনা নদী পার হয়ে আমাদের মদনপুর এবং মাঝের চর এই 2টি জায়গায় যেতে হয়, যেখানে যোগাযোগ ব্যবস্থাটা আসলে খুবই খারাপ অবস্থা। আমাদের একদিকে নৌকা পার হয়ে যেতে হয়, অন্যদিকে সেখানে যাওয়ার পরে আমাদের রাস্তাগুলো কাঁচা সরু, এখানে বৃষ্টি হলেই রাস্তা ভেঙে যায়। এর মধ্যে শিক্ষা ব্যবস্থাটাও মোটামুটি আমাদেরকে জোড়াতালি দিয়ে চালাতে হয়, তবু চলছে। স্বাস্থ্যর যে মাঝের চরে যে আমাদের কমিউনিটি সেন্টারটা ভেঙে গেছে, একটা বাড়িতে আমরা এটা কাজ চালাচ্ছি মর্মে আমাদের সিভিল সার্জন জানিয়েছেন। এই সব মিলিয়ে এই 2টো জায়গায় আমার আসলে কিছুটা ভঙ্গুর পরিস্থিতি হলো। আমরা চেষ্টা করছি তাকে সচল রাখার জন্য। যেমন আমাদের রাস্তাঘাটের জন্য আমরা টিআর কাবিখা দিয়ে হলেও সেটাকে আমরা ঠিক করেছি অতীতে, এবং আরও সামনেও যেন ঝামেলা না হয় সেটা ঠিক করার ব্যবস্থা করেছি। শিক্ষার স্কুল এবং যারা আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে, আমরা সবসময় যোগাযোগ রেখে চেষ্টা করি যে তারা যেন নিয়মিত ক্লাসে যায়, শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা বঞ্চিত নয় শিক্ষা থেকে, সেটি নিশ্চিত করেছি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স যদিও জায়গাটা মাঝের চরে ভেঙে গেছে, তবুও আমরা একটা বাড়িতে সেখানে যেন ওষুধ পাই, ডাক্তার থাকে, সেই ব্যবস্থা করার জন্য আমি সিভিল সার্জনকে অনুরোধ করেছি। এছাড়া আমাদের আর অন্যান্য যে সমস্ত অসুবিধা তাদের আছে দূর করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। শিক্ষা, চিকিৎসা আর যোগাযোগ ব্যবস্থা সংকটের পাশাপাশি নদী ভাঙনে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে চরবাসী। তবে কৃষি আর মহিষ পালনের মতো সম্ভাবনাকে কাজে লাগানো গেলে এই চর হতে পারে উন্নয়নের দৃষ্টান্ত। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।